হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের 5 নম্বর চ্যাপ্টার, তাই না? 5.1 আছে আর 5.2 আছে। চ্যাপ্টারের নাম হচ্ছে বিন্যাস। আচ্ছা তামিম, তোমার ওই সরলরেখা চ্যাপ্টারের ম্যাথ গুলো একটু আমাকে ইনবক্সে দিও তো, আমি ছবিগুলো হারাই ফেলছি, বুঝছো? করে দিব না, আমার মনে পড়ছে আজকে। আচ্ছা, এই ক্লাস শেষ হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা, তো এখন বিন্যাস ও সমাবেশ, হ্যাঁ, দুইটা দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, এটা আগে বুঝতে হবে। তো বিন্যাস ইংলিশটা একটু দেখি। বিন্যাস ইংলিশ হচ্ছে পারমুটেশন, আর সমাবেশের ইংলিশ হচ্ছে কম্বিনেশন। আচ্ছা, বিন্যাসের একটা ভালো বাংলা বলতে পারবা কেউ? সাজানো না, বিন্যাস করা। আমরা বিন্যাস করি বলতে সাজানো, সাজাই মানে, হ্যাঁ, সাজাই এটা বুঝাই। বিন্যাস তো নর্মালি আমরা কিন্তু বলি না বিন্যাস করতেছি, মানে আমরা প্রাত্যহিক জীবনে কি বলি, সাজাইতেছি। সাজানোরই আর এক নাম বিন্যাস, হ্যাঁ। আর সমাবেশ মানে কি? সমাবেশ আমরা কি করছি, স্কুলে সমাবেশ করছি না, যে দাঁড়াও এমনি এমনি দাঁড়াও, যে এক জায়গায় মিলিত হও, ওটাই সমাবেশ, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা। আচ্ছা, তো পারমুটেশনের পি আর কম্বিনেশনের সি, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখি এটা আমাদের জীবনে কি আমরা কাজে লাগবে। ধরো তোমাকে আমি তিনটা জিনিস দিলাম, এ বি সি, তিনটা জিনিস, হ্যাঁ, নাম দিয়ে দিলাম এবিসি। এখন এই তিনটা জিনিস থেকে তোমাকে দুইটা জিনিস নিতে হবে, বললে বলে দিল যে এই তিনটা জিনিস থেকে তুমি যে কোনো দুইটা জিনিস নিতে পারো। তো কেমনে কেমনে নিতে পারো একটু দেখো। তুমি কি নিতে পারো? তো তোমার কাছে তিনটা জিনিস আছে একটা বক্সের ভিতরে, এখান থেকে তুমি দুইটা জিনিস নিবা। তুমি এ নিতে পারো, বি নিতে পারো, এটা একটা প্রসেস হতে পারে। বি নিতে পারো, সি নিতে পারো, এটা একটা প্রসেস হতে পারে। আর একটা প্রসেস কি হতে পারে? সি নিতে পারো, এ নিতে পারো, তাই না? বা এ নিতে পারো, সি নিতে পারো, একই কথা। সি আগে নিলে এ পরে নিলে ব্যাপার না। তাহলে এই এই তিনটা বাদে কি আর পসিবল? তাহলে এই যে তিনটা জিনিস থেকে দুইটা জিনিস আমরা কয় ভাবে পাইছি বলো তো? 3 ভাবে না? হ্যাঁ। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি যে 100টা জিনিস থেকে 5টা জিনিস বাছাই করো, তাহলে কি তুমি এমনি করতে পারবা হাতে হাতে? সম্ভব না, ঠিক আছে? এটা মানুষের মানে সম্ভব না। 100টা কেন, 1 মিলিয়নও বলতে পারে যে 10 লাখ জিনিস থেকে মানে 10টা জিনিস বাছাই করো। তো অনেক অনেক বড় একটা জিনিস আসবে, সেটা পসিবল না। সেটার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে কি পাইলাম? তিন। তিনটা জিনিস থেকে দুইটা জিনিস। তো এই জিনিসটাকে দেখো এভাবে লেখা যায় কি, 3C2। তোমরা কি সিটার সাথে পরিচিত না? বাইনোমিয়াল করছিলা, দ্বিপদী। আচ্ছা, তো এখানে 3C2 দেখো, এটা ক্যালকুলেটর করলে আসে। ক্যালকুলেটর আছে তোমাদের হাতে? এই চ্যাপ্টারের জন্য ক্যালকুলেটর লাগবে হাতে, হ্যাঁ। এই যে অন দিলাম আমি, দেখো যে 3 দিলাম, শিফট চেপে যে ভাগের সাইনটা দাও, তাহলে সি আসবে, সি। তারপর 2 দাও, 3C2। দেখো 3 আসছে না আনসার? এই যে দেখো 3, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন তো এটা এখানে দেখো একটা ফর্মুলা অলরেডি চলে আসছে আমার কাছে। টোটাল কয়টা জিনিস ছিল? তিনটা জিনিস ছিল না? আমি বাছাই করছি কয়টা জিনিস? দুইটা জিনিস বাছাই করছি। তাহলে দেখো এনটা জিনিস যদি থাকে তাহলে এন উপরে আসবে, সি তো থাকবে ফর্মুলা, আর নিচে কি সংখ্যাটাকে আমরা আর দিয়ে লিখি। ফর্মুলাটা হচ্ছে এটা, এন সি আর। এটা কি ফর্মুলা? যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই। দেখো বুঝতে পারছি কিনা? তো আমার কাছে তিনটা, হ্যাঁ, এনসিআর মানে জেনারেল ফর্মুলা। এখানে এনটা কত দেওয়া? 3। আর আর আমি কত বলছি, কয়টা জিনিস বাছাই করতে বলছি? দুইটা জিনিস, এর জন্য আর এর জায়গায় 2 বসাই দিচ্ছি। তাহলে যদি তোমাকে বলে আর সংখ্যক জিনিস বাছাই, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই করলাম, ওটার ফর্মুলা হচ্ছে এনসিআর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি তোমাকে আমি বলতাম যে 100টা জিনিস থেকে 5টা জিনিস বাছাই করো, তাহলে কি হইতো? 5টা জিনিস বাছাই 100C5, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, তো এটা যদি তোমাকে ধরো হাতে করতে বলে, তাহলে কেমন করবো? এটা একটা ফর্মুলা আছে, হ্যাঁ। তো দেখো এনসিআরটাকে যদি আমি ভাঙাই, তাহলে এটা ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তোমরা ফ্যাক্টোরিয়ালের সাথে তো পরিচিত। এটা হচ্ছে ফর্মুলা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তাহলে যে 3C2, যদি তুমি যে 3C2 3 আসলো কেমনে, ওইটার ফর্মুলা আর কি। তাহলে 3C2 এটাকে আমরা কি লিখতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? 3 - 2 মানে 1। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 × 2 × 1,
টু ফ্যাক্টোরিয়াল মানে 2 into 1 আর 1 ফ্যাক্টোরিয়াল তো 1, তাহলে যে 2 2 কাটা। ফ্যাক্টোরিয়াল হিসাবটা কি জানো তোমরা, না আমি দেখাই দিতে হবে বলো? আচ্ছা দেখো ফ্যাক্টোরিয়াল হিসাবটা কেমন, তো ফর্মুলাটা তো দেখছো, সেখানেই হবে। তো কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ ধরো 5 ফ্যাক্টোরিয়াল দিলাম, তাহলে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, তাহলে এটা হিসাব করবা কেমন, এটা মানে হচ্ছে 5 থেকে শুরু করবা, এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত যাবা, তাহলে ওটা গুণফলটা হচ্ছে ওটার অ্যান্সার, ঠিক আছে? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5, 1 কমাও 4, হচ্ছে 1 কমাও 3, 2, 1, তো এটা হিসাব হচ্ছে 120। বুঝতে পারছো? তো তোমাকে যে 3 ফ্যাক্টোরিয়াল বলি, এটা কত হবে? 3 into 2 into 1, 6। যদি আমি তোমাকে বলো 6 ফ্যাক্টোরিয়াল বলি, তাহলে 6 into 5 into 4 into এইভাবে চলতে থাকবে 1 পর্যন্ত। বুঝতে পারছো? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সূত্র আর কি। তাহলে যদি আচ্ছা এনসিআর এর যে সূত্র, উপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল থাকবে, মানে n মানটা এখানে বসাই দিবা, তাহলে এখানে n কত ছিল 3, তাহলে যে 3 ফ্যাক্টোরিয়াল। আর কোনটা, এই যে আর হচ্ছে নিচের সংখ্যাটা, তাহলে যে আর ফ্যাক্টোরিয়াল আসলো 2 ফ্যাক্টোরিয়াল, আর পরে হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, মানে এই দুটোর বিয়োগফল। তাহলে n কত 3 আর আর হচ্ছে 2, 3 minus 2 মানে 1, এখানে 1। তারপরে যে 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙছি, দেখো 3 ফ্যাক্টোরিয়াল ভাঙলে কত আসবে? 3 into 2 into 1, 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 2 into 1 আর 1 ফ্যাক্টোরিয়াল তো 1, তাহলে এই যে 2 into 1, 2 2 কাটা গেল। ক্লিয়ার হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল জিনিসটা? আচ্ছা তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা অলরেডি পেয়ে গেছি, যে n সংখ্যক জিনিস থেকে আমরা r সংখ্যক জিনিস কেমনে বাছাই করবো, এটা ফর্মুলাটা পেয়ে গেছি। আচ্ছা তাহলে এখন দেখো, এখানে আমি একটা কথা বারবার বলতেছিলাম, বাছাই। ঠিক আছে, বাছাই, বাছাইয়ের ইংলিশটাই কম্বিনেশন, ঠিক আছে? বাছাইয়ের ইংলিশটা কি? কম্বিনেশন। আর যদি বিন্যাস বলে বা সাজাইতে বলে, ওটার ইংলিশ কিন্তু পারমুটেশন বা বিন্যাস, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে যেহেতু বাছাই, তাহলে এখানে কি ইউজ করবো? সি। আবার যখন আমরা পারমুটেশন করবো তখন আমরা দেখবো যে তখন হচ্ছে আমাদের পি ইউজ করবো, ঠিক আছে? এনসিআর আর এনপিআর এর ভিতরে একটা সম্পর্ক আছে, আমরা দেখবো। আচ্ছা আগে একটা দুটো এক্সাম্পল বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমি আশা করি কম্বিনেশনটা বুঝাইতে পারছি। হ্যাঁ এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, আরো বিস্তারিত আছে, আমি পরে দেখাবো। আচ্ছা এখন একটু বিন্যাসে যাই। হ্যাঁ সেম এক্সাম্পলটা দিয়ে আমি বুঝাবো, সেম আগের মতো তোমার কাছে এবিসি আছে। আচ্ছা এবার তোমাকে কি বললো, যে এখান থেকে দুইটা জিনিস নিয়ে সাজাও। আচ্ছা তাহলে সাজাবো কেমনে, দেখো এ বি, আগের মতো বি সি নিলাম, আবার সি এ নিতে পারি। হ্যাঁ এখন তোমাকে কিন্তু বলছে সাজাইতে, তাহলে দেখো এ বি একটা সজ্জা, আবার এ বি কে তুমি বি এ একটা লিখতে পারো না, এটা একটা সজ্জা না? বিসি একটা সজ্জা, আবার সিবি লিখতে পারো না এটাকে? সি এ একটা সজ্জা, এটাকে তুমি এসি লিখতে পারো না? দেখো তো কয় ভাবে সাজাইতে পারছো তুমি? ছয়ভাবে। ছয়ভাবে। তাহলে বিন্যাস আর কি জানি সমাবেশ, এই দুটোর ভিতরে পার্থক্য কিন্তু আছে, দেখছো? সমাবেশে কত আসলে অ্যান্সারটা 3, বাট যখনই আমি তিনটা জিনিস থেকে যদি সাজাইতে বলছি, তখন কিন্তু অ্যান্সারটা কত চলে আসছে? 6। আচ্ছা এখানে অ্যান্সার কত আসছে? 6। এই জিনিসটাকে আমরা লিখি 3p2 দিয়ে, ঠিক আছে? 3p2 ক্যালকুলেটর করো, দেখবা 6 আসবে। তো এটা কেমন করবা, ক্যালকুলেটরে চাপো 3 লিখলা, তারপরে শিফট চেপে ক্রসে চিপ দাও, তাহলে দেখবা পি আসবে 3p2, দেখো অ্যান্সার 6। তাহলে এটা কি ফর্মুলা চলে আসলো? এনপিআর, যখন সাজাইতে বলবে তখন সি এর জায়গায় পি হবে, ঠিক আছে? তাহলে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস কি হইলো? সাজানো। দেখো বুঝাইতে পারছি না? এখন তুমি বলতে পারো ভাই এখানে তো আপনি কম এক্সাম্পল দিয়ে বুঝাইছেন, তুমি বড় এক্সাম্পল নিয়ে ট্রাই করো, দেখবে অ্যান্সার মিলবে এনপিআর দিয়ে, ঠিক আছে? এটা ছোট দিয়ে আমি বুঝানোর জন্য এটা দেখাই। আচ্ছা এখন তোমার এই বিন্যাসের সমাবেশ, দেখো একটা চ্যাপ্টার না, তাহলে অবশ্যই দুটোর ভিতরে একটা সম্পর্ক আছে। আমরা বিন্যাসের সমাবেশের সম্পর্কটা দেখি। আচ্ছা এবার দেখো এই যে 3p2 টা 6 কেমনে ইয়া করছে, মানে যে আমি দেখাইলাম না এনসিআর এর ফর্মুলাটা যেমন দেখাইছিলাম, এনসিআর কি লিখছিলাম? এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখছিলাম আগের পেজে।
এরকম অবশ্যই এনপিআর এর একটা ফর্মুলা আছে, তো এনপিআর ফর্মুলাটা প্রায় সেম। এনপিআর এর সবই আছে, খালি নিচে আর ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর, ঠিক আছে? এটা হচ্ছে এনপিআর। এবার হিসাব করে দেখো, আমরা 3p2 হিসাব করছি না, তাহলে 3p2 এন এর জায়গায় 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস আর কত, 3 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, তো নিচে তো 1 ফ্যাক্টোরিয়াল, তো 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ইন্টু 1, দেখো 6 আসছে। আচ্ছা এবার দেখো এই দুটোকে ভাগ করে দাও, এটাকে ধরো 2, এটা হচ্ছে 1, এই দুটো ভাগ করে দাও তো, তাহলে এনপিআর বাই এনসিআর, দেখো ভাগ করে কত আসবে, আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এনপিআর কে আমরা লিখতে পারি, এই যে বাকি সব কাটা, এটা কাটা, এটা এনপিআর অ্যাকচুয়ালি এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটা বিন্যাস সমাবেশের সম্পর্ক। না বুঝলে বললো। এগুলো খুব বেসিক ম্যাথ, এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখাই, তারপর আরো বিস্তারিত জিনিসে যাব। একটা কোশ্চেন দেখে, এটা বোর্ডে আসছে, তোমাদের অনুযায়ী আমি পরে করাবো, হ্যাঁ, আগে বেসিক বুঝে নাও। ওই বই অনুযায়ী করাবো, সমস্যা নেই। ধরো তোমাকে দেওয়া আছে, ও একটা জিনিস বলা হয়নি এখানে, এই যে এনসিআর যে লিখলাম, এখানে দেখো তো আরটা অলওয়েজ কি হবে, লেস দেন ইকুয়ালস টু এন হইতে হবে না, এটা কিন্তু শর্ত। আর কি এন এর চেয়ে বড় হইতে পারবে? ধরো তুমি যদি তুমি কি এটা লিখতে পারো 10C11, এটা কি পসিবল? ক্যালকুলেটর দিয়ে দেখো, ম্যাথ রোড দিবে। কারণ কি বলতো, এটার ফিজিক্যাল জিনিসটা কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই না। তুমি 10টা জিনিস থেকে কি 11টা জিনিস বাছাই করতে পারবা কখনো? হ্যাঁ, এর জন্য পসিবল না, ঠিক আছে? সো এই যে নিচের সংখ্যাটা অলওয়েজ ওটার সমান হইতে পারে, মানে 10C10 পসিবল, যে 10টা থেকে 10টা তো বাছাই পসিবল, বাট ওই এন এর চেয়ে বড় হইতে পারবে না, ঠিক আছে? সো আর এর ভ্যালুটা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু এন, দুই ক্ষেত্রেই কিন্তু এন পি আর এর ক্ষেত্রে এটা কখনো বড় হইতে পারবে না, ঠিক আছে? আরেকটা জিনিস, এনটা অলওয়েজ পজিটিভ হইতে হবে, তাই না? এন আর আর পজিটিভ হইতে হবে না, এটার দেন ইকুয়ালস টু 0 হইতে হবে কিন্তু। তো এরকম হইতে পারে না, তুমি এটা কি লিখতে পারো -1C2, এটা কি লেখা পসিবল? না, পসিবল না। তো -1 মানে কি, যে এটা তো এক্সিস্টই করে না। তুমি এই -1 সংখ্যক জিনিস থেকে 2 সংখ্যক জিনিস কি বাছাই করতে পারো? বাছাই করতে পারো না। সেগুলো হচ্ছে শর্ত, ঠিক আছে? এটা হচ্ছে একটা শর্ত, এটা হচ্ছে শর্ত। এগুলো মানতে হবে অলওয়েজ, হ্যাঁ। এন আর আর এর ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 0 হইতে হবে, এটাতে ইকুয়ালস টু 0 হইতে হবে। এটা কিন্তু লেখা যায়, দেখো 10C0, দেখো ক্যালকুলেটর করে এটার মান কত দেয়, দেখো 1 দিবে। করছো কেউ ক্যালকুলেটরে? 1 আসছে না? এটা দেখো ফর্মুলা ফালায়, 10 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল 10 - 0 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা তো তোমরা জানো মনে হয়, 0 ফ্যাক্টোরিয়াল কত, অ্যান্সার 1। হ্যাঁ, 0 ফ্যাক্টোরিয়াল 1, এটা কেন 1 এটাও বলতেছি। আর এই যে 10 ফ্যাক্টোরিয়াল কাটা থাকলো কত, 1। আচ্ছা এখন কোশ্চেন আসতে পারে, ভাই 0 ফ্যাক্টোরিয়াল 1 কেন? আচ্ছা এখন 0 ফ্যাক্টোরিয়াল 1 কেন, এটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এই যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা অ্যাকচুয়ালি কি জানো, সাজানোর সাথে সম্পর্কিত, দেখতেছোই তো যে সাজানো বা বিন্যাস। আচ্ছা 0 ফ্যাক্টোরিয়াল মানে কি, পারমুটেশন তো এখনো ডিপে যায়নি, আছে, ঠিক আছে, দেখো সমস্যা। 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তুমি জিরো মানে কোনো কিছুকেই না সাজানো না অ্যাকচুয়ালি। ধরো তোমাকে যদি আমি লিখি যে 3 ফ্যাক্টোরিয়াল, এটা মানে অ্যাকচুয়ালি তিনটা জিনিস সাজাইছো তুমি, হ্যাঁ। তোমাকে যদি আমি বলি 0 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি, মানে তুমি কিছু সাজাইতেছো না। হ্যাঁ, কিছু সাজাইতেছো না, তো কোনো কিছু সাজাইতেছো না, এটা কয় ভাবে করতে পারো, একভাবে না। কথাটা কি বুঝতেছো? হ্যালো? হ্যাঁ, তাহলে এই জিনিসটা কয় ভাবে করা যায়, একভাবেই না।
হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে, না বুঝে বললো না যে বুঝছি। কারণ দেখো তোমার কাছে যদি এই যে তিনটা জিনিস আছে, হ্যাঁ এবিসি, তাহলে তিনটা জিনিসকে তুমি কিছুই করবা না, তাহলে এটা কয় ভাবে করতে পারো? একভাবে না, কিছুই করতেছো না তুমি, একভাবেই করতে পারো। এটা যদি একটু চেঞ্জ করো তাহলে তো একটা চেঞ্জ হয়ে গেল, ওটা তো আলাদা কথা। আর তুমি কিছুই করতে চাইতেছো না, ওই জিনিসটাই জিরো ফ্যাক্টরিয়াল ইমপ্লাই করে, ঠিক আছে? জিরো ফ্যাক্টরিয়াল মানে কিন্তু জিরো না, জিরো ফ্যাক্টরিয়াল মানে তুমি কিছু করতেছো না, মানে সাজাইতেছো না। তো ওই পদ্ধতিটা কত, পদ্ধতিটা হচ্ছে এক উপায়, মানে ওটা অ্যাকচুয়ালি একভাবে করা যায়, ঠিক আছে? এটা বুঝাচ্ছি। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? তো কেউ যদি কোশ্চেনটা আস্ক করে, স্যাররা মানে কলেজে স্যাররা যখন জিনিসটা পড়ায় তখন এটা অ্যাকচুয়ালি আস্ক করে, মানে আমাকে করছিল কলেজে, সেটা যাতে পারো জিজ্ঞাসা করো, ঠিক আছে? যদি কখনো আস্ক করে মাথায় রেখে, ঠিক আছে? জিরো ফ্যাক্টর মানে হচ্ছে কোনো জিনিসকে সাজাইতেছো না, এটা বুঝাচ্ছে। ওকে, এবার দেখো একটা এক্সাম্পল দেখাই, একটু দিয়ে এক্সাম্পল। এই কোশ্চেনটা বোর্ডে আসছে, n minus 1 p3 is to n minus 1, sorry n plus 1 p3 equals to 5 is to 12 হলে n equals to কত? ঠিক আছে, তোমাকে দুটো অনুপাত দেওয়া আছে, এখান থেকে তোমাকে n এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা কি জানি, এনপিআর এর ফর্মুলাটা লিখে ফেলাই। এনপিআর ওই যে আগের বিষয়ে লিখছি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, মনে আছে? তো সেম জিনিস এখানে n এর জায়গায় কি আছে বলো, n মাইনাস 1 আছে, আর r এর জায়গায় কত আছে, 3 আছে। এখানে n এর জায়গায় আছে n প্লাস 1, আর r এর জায়গায় আছে 3, বুঝতে পারছি? সেম জিনিস কিন্তু। তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, দেখো n মাইনাস 1 সুন্দর করে লিখি, p3 n প্লাস 1 p3 ইকুয়ালস টু 5/12, এটাই তো লেখা, তাই না? এবার ফর্মুলা দাও, উপরটাকে ফর্মুলা দিলে কত আসবে লেখো, উপরটাকে ফর্মুলা দিলে কত আসবে, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 মাইনাস 3, দ্যাট মিন্স n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। বুঝছো কি এলেনটা? এই যে এখান থেকে আসছে, এখানে n এর জায়গায় জাস্ট n মাইনাস 1 আছে, তো এখানে যে কোনো কিছু থাকতে পারে, তো n এর জায়গায় n মাইনাস 1 বসিয়ে দিলাম, এখানেও n এর জায়গায় n মাইনাস 1 বসিয়ে দিলাম, n মাইনাস 1 মাইনাস 3 মানে n মাইনাস 4। তো নিচেরটা কি হবে একটু বলো তো, নিচের যেটার জন্য কি হবে? ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে n এর জায়গায় n প্লাস 1 আছে 3, হ্যাঁ তার মানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? ইকুয়ালস টু 5/2, ঠিক আছে? যা সূত্র বসাই দিলাম। আচ্ছা এবার দেখো, তো এটাকে সুন্দর করে লিখলে কত আসবে, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, জাস্ট যে গুণ করলাম আর কি উপরে নিচে, এটাই তো আসে, তাই না? আচ্ছা, এখন তোমাকে তো n বের করতে বলতে, n কেমনে বের করবো দেখো। তো n, এই যে আমি কিন্তু একটা জিনিস দেখাইছিলাম, এই যে ফ্যাক্টোরিয়াল কেমনে বের করে এটা দেখাই দিচ্ছি কিন্তু আগে। তোমাকে যদি 5 ফ্যাক্টোরিয়াল লিখতাম, এটা কেমনে করতাম, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু এভাবে 1 পর্যন্ত যেত না? আচ্ছা এখন দেখো তো, এই যে 4 ইন্টু 3 ইন্টু 1, এটাকে কি লেখা যায়, 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? হ্যাঁ, তার মানে যে কোনো 5 ফ্যাক্টোরিয়াল হলে আমি এটাকে এভাবে লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আবার 4 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? সেভাবে তুমি ভাঙায় লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখানে কি করা যায়, তোমার কাছে যে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে তুমি এভাবে লিখতে পারো না, দেখো তো। আচ্ছা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে n মাইনাস 1 রেখে দিও, n মাইনাস 1, ঠিক আছে? উপরেরটাকে আগে চেক করে দেখো, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কি এটা লেখা যায়, n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? এই যে এইভাবে এভাবে লিখলাম আর কি, এক এক করে কমাই দিলাম যতটুকু আমার দরকার হয়। এখন তুমি বলতে পারো ভাই আমি বুঝবো কেমনে এটা এতটুকু নিতে হবে, কারণ এই যে নিচে একটা n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটা কাটাকাটি চলে যাবে, ফ্যাক্টোরিয়াল গুলো আমাকে কাটতে হবে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? নাহলে তো আমি হিসাব করতে পারবো। আচ্ছা, তাহলে এখন বলতে পারো ভাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কেন বাদ দিলাম না, কারণ এই যে নিচে থেকে বাদ চলে যাবে, নিচে করলে দেখবো। আচ্ছা তাহলে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল কে এটার মতো রেখে দিই। এবার দেখো n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কে এটা লেখা যায়, n প্লাস 1 n n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু 5/12 সেটা ছিল। এবার কি হলো দেখো সুবিধাটা, যে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটা, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি হয়ে গেল। তাহলে উপরে থাকলো কি, n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ইকুয়ালস টু 5/12। দেখছো এখন আমাদের সুবিধা হয়ে গেছে না অনেক? এবার গুণ করে দাও,
নিচে আসবে এন স্কোয়ার প্লাস এন, উপরে আসবে এন স্কোয়ার মাইনাস 5n প্লাস 6, এটা আসবে তাই না? এবার আর গুণন করে দাও, 12n স্কোয়ার মাইনাস 60n প্লাস 72 ইকুয়ালস টু 5n স্কোয়ার প্লাস 5n, এটা এই পাশে নিয়ে আসো, 7n স্কোয়ার মাইনাস 65n প্লাস 72 ইকুয়ালস টু 0। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ আসছে এটা। ক্যালকুলেটর সলভ করো, দেখবে এন এর দুইটা ভ্যালু আসবে, এটা সলভ করো তো বলো কয়টা আসবে। কত কত আসছে? আচ্ছা, ওই যে উপরে অপশনসে যাও, হ্যাঁ ইকুয়েশনে যাও, যাওয়ার পরে দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আছে না? হ্যাঁ, তারপরে যে ক্লিক করছো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এবার মান বসাও। এখানে এ কত 7, বি হচ্ছে মাইনাস 65, আর সি হচ্ছে 72। কত কত আসলো? একটা আসছে 8, আর একটা আসছে হ্যাঁ 9/7। এখন অ্যান্সার কোনটা বলো? অ্যান্সার হবে 8। ঠিক আছে, এখানে আরেকটা শর্ত আছে, ওখানে আমি লিখিনি আগের পৃষ্ঠায় ভুলে, একটু লেখা নাও। ঠিক আছে, হ্যাঁ ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা লিখে নাও, এন হবে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 8। ঠিক আছে, এখন তুমি যদি অ্যান্সার যাচাই করতে চাও করতে পারো, এই যেখানে মানটা বসায় দিয়ে যাচাই করো, তাহলে কত আসবে বলো? এন এর ভ্যালু 8 আসছে না? তাহলে 8 মাইনাস 1 কত? 7p3 ইস টু 8p3 আসবে। তো ক্যালকুলেটর করে দেখো কত আসে, 7p3 ভাগ 8p3। এই যে কি ব্যাপার, সরি এন এর ভ্যালু তো 8, তাহলে এটা হচ্ছে 9p3, 7p3 ভাগ 9p3। বুঝতেছো কি করতেছি? যাচাই করতেছি যে 5/12 আসছে, তো অ্যান্সার মিলতে হবে। ঠিক আছে, তো বুঝছো হ্যাঁ দেখো দেখো, ক্যালকুলেশনটা বুঝতে হবে। হ্যাঁ, ফ্যাক্টরিয়ালটা কেমনে ভাঙতে হবে, মানে তুমি ভাঙতেই থাকবা ভাঙতেই থাকবা, শেষ হবে না কিন্তু। তো এভাবে মনে রাখতে পারো, সবচেয়ে কমে যা ভাঙাইতে হবে। ঠিক আছে, এভাবে মনে রাখলে সুবিধা হবে। দেখো তোমার কাছে কি ছিল, n-2 ফ্যাক্টরিয়াল ছিল না, বাট এখানে সর্বনিম্ন কত আছে? n-4 আছে, যে এর জন্য আমি n-2 ফ্যাক্টরিয়ালকে সর্বনিম্ন n-4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত নিয়ে গেছি। আবার এখানে দেখো n+1 ছিল, আর এখানে n-1 ফ্যাক্টরিয়াল ছিল, তাহলে n+1 কে কমাইতে কমাইতে আমি কতটুকু নিছি? n-1 ফ্যাক্টরিয়াল পর্যন্ত নিছি। ঠিক আছে, সবচেয়ে কম যতটুকু ভাঙানো গেলে, মানে ভাঙাইলে তুমি কাটাকাটি করতে পারবে, অতটুকু ভাঙাবা। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তুমি বইয়ের থেকে 3-4টা ম্যাথ করলে বুঝবা কেমনে ভাঙাইছে। এবার একটা ম্যাথে ঢুকি, তোমাকে একটা ওয়ার্ড দিছে। হ্যাঁ, আচ্ছা তোমাদের প্রথম চ্যাপ্টারটা বিন্যাস আছে, হ্যাঁ পরের চ্যাপ্টারটা হচ্ছে সমাবেশ, তো প্রথম হচ্ছে বিন্যাস আছে। যাই হোক, তোমাকে একটা ওয়ার্ড দিলাম আমি, ইকুয়েশন। ঠিক আছে, এই ওয়ার্ডের প্রতিটি অক্ষরকে, প্রতিটি অক্ষর ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যায়? এখানে ওয়ার্ডটা কি ইকুয়েশন, এখানে প্রতিটা অক্ষর মানে ই কিউ ইউ এ এগুলা সব ইউজ করে কতটা শব্দ গঠন করা যায়। আচ্ছা, তো এখন দেখো শব্দ গঠন মানে কি বলতো, বিন্যাস না সমাবেশ? এখন তো আমি তো আগে বলে দিচ্ছি বিন্যাসের জন্য বুঝা ফেলেছি। যাই হোক, শব্দ গঠন মানে হচ্ছে বিন্যাস, তাই না? কিভাবে বিন্যাস হলো একটু খেয়াল করো, তুমি একটু যদি চিন্তা করো। তোমাকে যদি আমি লিখি বুক, বুক একটা শব্দ, তুমি এটা কিভাবে লিখতে পারো না? আচ্ছা বুক না দিয়ে একটা আলাদা আলাদা কি দেওয়া যায়, ক্যাট, ক্যাট, হ্যাঁ ক্যাট।
তো ক্যাটকে তুমি এটাকে এভাবে সাজাতে পারো না, এটা লিখতে পারো না CTA লিখতে পারো, যদিও এটা মিনিংফুল ওয়ার্ড না, বাট লিখতে তো পারো। CTA লিখতে পারো, তারপরে কি লিখতে পারো, CAT, তারপর ACT লিখতে পারো, ATC লিখতে পারো, পারো না? তারপরে লিখতে পারো TAC লিখতে পারো, তারপর TCA লিখতে পারো। দেখো তো, বুঝতে পারছো? তাহলে শব্দ গঠন মানে কি? সমাবেশ, তাই না? যদি সমাবেশ, সরি বিন্যাস, যদি বিন্যাস না হতো তাহলে তো TAC আর যে TCA সেমই হইতো, তাই না? কারণ আমি তো সাজাইতেছি না। তো যদি যেহেতু সাজাইতেছো, তো এখানে কি হইতেছে, অ্যান্সারটা কিন্তু বেশি হইতেছে। যেখানে সাজাবো এখানে অ্যান্সারটা বড় হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে শব্দ গঠন মানেই বুঝে নিবা আমাকে কি করতে হবে, বিন্যাস মানে, বিন্যাস মানে হচ্ছে P ইউজ করতে হবে, C না। আচ্ছা, তো এখন প্রতিটা অক্ষর ইউজ করতে হবে। তাহলে এখানে ইকুয়েশন শব্দটিতে কয়টা অক্ষর আছে গুণত? 1 2 3 4 5 6 7 8, 8টা ওয়ার্ড আছে না? তাহলে এখানে লিখবা ওয়ার্ড আছে ভাই, শব্দটিতে। হ্যাঁ, কিসে? একটা ওয়ার্ড একটা। হ্যাঁ, ওয়ার্ড না, অক্ষরের কি, শব্দটিতে 8টি অক্ষর আছে। আচ্ছা, এখন তোমাকে শব্দটা থেকে কয়টা অক্ষর নিতে বলছে বলো তো? প্রতিটা অক্ষর না, মানে সবগুলো অক্ষরই নিবা। তাহলে সবগুলো তোমার কাছে টোটাল আছে কয়টা? 8টা। তাহলে 8টা থেকে কয়টা নিতে বলছে? 8টাই নিতে বলছে না? কারণ হ্যাঁ প্রতিটা অক্ষর ইউজ করতে বলছে। তাহলে 8P8, ক্যালকুলেটর হিসাব করে দেখো কত আসে। 40,320 টাইমস। দেখছো, একটা ছোট একটা ওয়ার্ড থেকে তুমি কয়টা ওয়ার্ড বানাইতে পারো? 40,320টা ওয়ার্ড বানাই। দেখো, বুঝছো নাকি? এটা সবচেয়ে সোজা ম্যাথ। অর্থ থাকবে মানে? ওই এখানে যে অ্যাক্ট, এই যে যে উদাহরণটা দিলাম, TCA কি কোনো ওয়ার্ড অর্থপূর্ণ কিছু? অর্থপূর্ণ তো না। এরকম কোনো কন্ডিশন নেই অর্থপূর্ণ। তোমাকে যে ভাষা দেখে বুঝতে হবে, সমাবেশ করতে হবে না বিন্যাস। আমি একটা চার্ট করে দিব পরে, সমস্যা। তো ফার্স্টে তো শিখলা, সে আস্তে আস্তে শিখবে, সমস্যা। শব্দ গঠন যখন দেখবো এটা বুঝে নিবে, এটা বিন্যাস, ঠিক আছে? আচ্ছা, এবার পরের এক্সাম্পলে যাই। কিছু না বুঝলে বলো, সমস্যা নেই, আমি আবার বুঝাই দিই। আচ্ছা, তো বুঝছো আশা করি। এখন তোমাকে যদি আমি সেম কোশ্চেনটা এভাবে দিতাম, ইকুয়েশনই, হ্যাঁ, ইকুয়েশন থেকে যে কোনো 5টি অক্ষর নিয়ে কয়টি শব্দ গঠন করা যায়? কত হবে অ্যান্সার বলো তো? ফর্মুলা বলো, ফর্মুলা। অ্যান্সার তো এটা ডাইরেক্ট। এই যে এখানে কি লিখবো, P দিয়ে কি লিখবো? কেন সি হবে? বললাম না, শব্দ গঠন দেখছো না? বিন্যাস, বিন্যাস মানে তো P। N কত এখানে? তোমার তোমার কাছে আছে? হ্যাঁ, আছে কয়টা? 8টা। তো এখান থেকে কয়টা নিতে বলছে? P তো ফর্মুলার 5টা নিতে বলছে না? তাহলে P5। বুঝছো? তো P5 তো 56 হয় না মনে হয়, কত হয়? হ্যাঁ, 624। কই 56? বুঝছি এবার। তো এই যে ওয়ার্ড দিয়ে যে ম্যাথ গুলো আসে, এই টাইপের ম্যাথ আসে। ওয়ার্ড দিয়ে যখন ম্যাথ আসবে, তোমাকে আগে কাউন্ট করতে হবে যে ওয়ার্ডে কয়টা অক্ষর আছে বাকি, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। মানে যে ইকুয়েশন দেখো, সবার আগে আমি কয়টা অক্ষর আছে এটা কাউন্ট করে নিয়েছি না, 8টা অক্ষর আছে। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন, লাফটার। লাফটার শব্দটির সব কয়টি বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যায়? খাতা আছে না সবার সামনে? গুণ। তো তখন এই যে শব্দ নিয়ে কাজ করবা, তখন আগে কাউন্ট করতে হবে কয়টা শব্দ আছে, সরি কয়টা অক্ষর আছে। কয়টা আছে বলো তো? হ্যাঁ, আগের মতোই, তাই না? এখানে কয়টা অক্ষর আছে? 8টি অক্ষর আছে। তাহলে এই যে 8টা অক্ষরের
সব কয়টি নিয়ে, তাহলে সব কয়টি নিয়ে মানে কি 8p 8 হবে, তা আগের মতোই অ্যান্সারটা 40,320। ঠিক আছে, সেটা তো গেলে প্রথম কোশ্চেন। হ্যাঁ বলো। একই না সব? সাজানো মানে বিন্যাস, কোশ্চেন কিন্তু একই। দেখো শব্দ গঠন করা যাবে বলছে না, প্রতিটা অক্ষর ব্যবহার করে তো তুমি শব্দ মানে একসাথে রাখলে তো শব্দই হবে। আর এখানে কি বলছো, সব কয়টা বর্ণ নিয়ে কত হবে সাজানো, তো সেম কথাই। এটা পসিবল না, এটা কখনো বলবে না। ঠিক আছে, এটা কখনো বলবে না। এটা পরে দেখাবো, পরের চ্যাপ্টারে আছে তো সেমই, 8c8 হবে, আর কিছু না, পি এর জায়গায় সি হবে। তোমাকে এই যখন শব্দ গঠন বলবে বা সাজানো বলবে তখন পি হবে, আর যখন বাছাই করতে বলবে তখন সি হবে। ধরো তোমাকে যদি এরকম বলতো যে এই যে লাফটার শব্দ থেকে যে কোনো তিনটা অক্ষর তুমি ইয়া করো, বাছাই করো, তাহলে ওখানে কি লিখবা, 8c3। আর যদি বলতো তিনটা অক্ষর নিয়ে সাজানো, তাহলে কি হতো, 8p3। বুঝছো ভাষাগত পার্থক্যটা? আমি কাইটা আবার ব্যাক করি, ফোন কেটে যাবে তো কল। দেখো লাফটার শব্দটির এই যে করলাম, তো আশা করি পিআরসি এর পার্থক্যটা বুঝছো। এখন এই কোশ্চেনটা এর আরেকটা এক্সট্রা পার্ট, এদের মানে যে এখানে যে তুমি 40,320টা শব্দ গঠন করলা, এদের মধ্যে কতগুলো শব্দ এল দিয়ে শুরু হবে? দেখো কোশ্চেনের পার্থক্যটা। এখানে কি করছে, ফার্স্ট কোশ্চেনে বলছে যে লাফটার শব্দটি সবকটি বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যায়, সাজাইলাম 40,320 ভাবে সাজানো যায়। তো এখন তোমার বলছে এই যে শব্দগুলা পাইলা 40,320টা শব্দ, এগুলার ভিতরে কয়টা শব্দ এল দিয়ে শুরু হবে, এটা বের করতে বলছে। কোশ্চেন কি বুঝছো? হ্যালো, আচ্ছা। তো এই টাইপের কোশ্চেন গুলো করার সময় একটা কাজ করে নিবা, আমি এটা করতাম, করলে তোমার সুবিধা হবে, একটা বক্স করে নিবা। হ্যাঁ, একটা বক্স করে নিবা। এখানে শব্দগুলো কয়টা অক্ষর আছে, 8টা না? তাহলে যে 8টা বক্স করলাম, 7 8, ঠিক আছে, এই যে 8টা। এই 8টা বক্সের ভিতরে প্রথম ওয়ার্ডটা কি এল হইতে হবে না? ফিক্স না এটা? এটা কিন্তু ফিক্স, তাই না? তো বাকি ঘর আছে কয়টা, 7টা না? তাহলে অ্যাকচুয়ালি তুমি কি এই প্রথম ঘরটাকে সাজাইতেছো? প্রথম যে জিনিসটা, এটাকে কি সাজাইতেছো? সাজাইতেছো না তো। সাজাইতেছো কি বাকি ঘরগুলোকে না? তো বাকি ঘর আছে কয়টা, 7টা।
তাহলে 7টা ঘরকে কয় ভাবে সাজানো যায়, মানে 7টা ওয়ার্ড দিয়ে 7 ফ্যাক্টরিয়াল ভাবে না, এটাই আনসার। দেখো জিনিসটা বুঝছো নাকি? আচ্ছা, তোমার কাছে ওয়ার্ড এই অক্ষর আছে কয়টা? 8টা না? আচ্ছা, এই 8টা দিয়ে তুমি একটা শব্দ সাজাবা 8টা অক্ষর দিয়ে। তো এখন একটা শর্ত দিয়েছে, শর্তটা কি? প্রতিটা শব্দের প্রথমে এল থাকবে। তাহলে যে এলটাকে ফিক্স করতে হবে না তাহলে প্রথমে? তো এখন তুমি যে সাজাইতেছো এর ভিতরে কি এলটা কি সাজতে পারবে, মানে এলটা কি এই ঘরটা চেঞ্জ করতে পারবে? তুমি ইচ্ছা করলে কি এলটাকে এখানে নিয়ে আসতে পারবা? পারবা না। তো তোমাকে বলে দিচ্ছে শব্দ এল দিয়ে শুরু হবে, তার মানে এলটা প্রথমেই থাকবে। এল তো সাজতেছে না, তাহলে এল বাদ বাকি যে ঘরগুলো আছে ওগুলো সাজবে না খালি? এই যে বাকি 7টা ঘর আছে, 1 2 3 4 5 6 7, তাই 7টা ঘরের শব্দগুলোকে কত ভাবে সাজানো যায়? 7p7, ওটা কি আসলে ইয়া বলে দেখো, এই যে তুমি 8p8 বা npn লিখলে ওটাকে n ফ্যাক্টোরিয়াল বলে আর কি, ঠিক আছে, সংক্ষেপে লিখছি। এটা আসলে 7p7, মানে এই 7টা ঘরে তুমি কয়টা অক্ষর সাজাবা? 7টা অক্ষর সাজাবা না তো কত উপর সাজাতে পারো? 7p7, মানে 7 ফ্যাক্টোরিয়াল উপর। কারণ কি? তুমি তো এলটাকে সাজাবা না, কারণ তোমাকে তো এল দিয়ে শুরু করতে হবে, তো এলটাকে আগে ফিক্স করে নিলাম। তাহলে বাকি থাকে কয়টা? 7টা, তো 7টাকে সাজাতে হবে। দেখো যদি প্যাচ লাগে আমি আরেকটু সোজা করে দিলাম। ধরো ক্যাট, হ্যাঁ ক্যাট, এটাকে তুমি সাজাইতেছো, তাহলে এখানে সবগুলা ওয়ার্ড, সবগুলো অক্ষর নিয়ে কত ভাবে সাজাইতে পারো বলো তো? 6, মানে ফর্মুলাটা হবে 3p3, তাই না? তার মানে 3 ফ্যাক্টোরিয়াল। আমি এটা মনে রাখবো, npn কে n ফ্যাক্টোরিয়াল বলে, ঠিক আছে? তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। আচ্ছা, এখন তোমাকে আমি শর্ত দিয়ে দিলাম যে প্রতিটা যে সাজাইতেছো, এই যে 6টা সাজাইলো না, এগুলোর ভিতরে প্রথমে অলওয়েজ এ থাকতে হবে। তাহলে এখন দেখো তো কি হয়, এ সি টি হবে আর এ টি সি হবে, আর কিছু কি পসিবল? আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে, তাহলে উপায় পেলাম কয়টা? 2টা। এখন দেখো ম্যাথমেটিক্যালি কেমনে লেখা যায়। তুমি এটাকে ফিক্স করে নিছো না, তাহলে সাজবে কয়টা? বাকি 2টা সাজবে না, টোটাল ছিল 3টা, সাজবে কয়টা? 2টা। তাহলে 2টা ঘরে 2টা জিনিস কত হবে সাজানো যায়? 2p2, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল, মানে অ্যান্সার 2। দেখো মিলছে না? সেম জিনিসটাই, ঠিক আছে। তো এখানে 3টার জায়গায় কয়টা আছে? 8টা আছে, তো 8টার ভিতরে একটা ফিক্স করছো, তাহলে এলটা ফিক্স করে নিলা। এই যে এলটা ফিক্স করে নিলা, তাহলে বাকি থাকে কয়টা ঘর? 7টা। 7টা করে কত ভাবে সাজাইতে পারবো? 7p7, মানে 7 ফ্যাক্টোরিয়াল সাজাবো। এবার কি বুঝছো? ওকে, বুঝলে ভালো। আচ্ছা, এবার এতক্ষণ যে ওয়ার্ড গুলা দেখাইছি একটা জিনিস সেম ছিল ওয়ার্ড বলতে, দেখো তো লাফটার দেখো আর ইকুয়েশন দেখো, যে অক্ষরগুলো আছে ইউনিক না? দেখো 8টা অক্ষরই ভিন্ন ভিন্ন। তো জীবনটা তো সোজা না। যেমন ধরো বুক, হ্যাঁ বুক ওয়ার্ডটা BOOK, তো ও তো 2টা। এখন ডাবল ওয়ার্ড থাকলে বা ট্রিপল ওয়ার্ড থাকলে, ধরো ইঞ্জিনিয়ারিং, ওখানে দেখবে ই আছে 3টা, তখন কি একই হবে নাকি? না, এক হবে না, একটু পার্থক্য আছে, ঠিক আছে? এই পার্থক্যটার ফর্মুলাটা শিখতে হবে, ভয়ের কিছু নেই, একই রকম। একটা এক্সাম্পল দেখে আগে, তারপর তোমাদের সুবিধা। ধরো বুক, হ্যাঁ বুক, এখান থেকে তোমাকে 4টা অক্ষর আছে, 4টা অক্ষর নিয়ে তোমাকে সাজাইতে বললো, হ্যাঁ। এখন কি হয় দেখো, তুমি লিখতে পারো এটাকে কিভাবে সাজাতে পারো। ও রাখলা ফার্স্টে, অনেকগুলো হয়ে যাবে এখানে, আমি একটু ছোট ছোট ওয়ার্ড রিপিট হয় এরকম বলো তো। ধরো কু, কি? হ্যাঁ বল। আমি চাইতেছি 3 অক্ষর দিয়ে, তাহলে ছোট হবে। বি। বি 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 বি, ঠিক আছে বি। আচ্ছা, এখন দেখো এইখান থেকে 3টা অক্ষর নিয়ে তুমি সাজাতে চাইতেছো, তাহলে কি হবে দেখো, এটাকে তুমি এটা লিখতে পারো EBE, এটা একটা সাজাইতে পারো, EEB লিখতে পারো, তাই না? আর কি সাজাইতে পারো? হ্যাঁ হ্যাঁ, আবার ইবি, মানে একই তো হইল। হ্যাঁ, তাহলে তো এক হয়ে গেল। এক হলে তো আর সাজানোর লাভ কি, হ্যাঁ, তাই না? তাহলে এখানে কিন্তু কয়টা আসলো দেখো তো। হ্যাঁ বলো বলো, তুমি বলো। কিন্তু দুইটা তো দুইটা বি, মানে একবার যদি আমরা মানে যে
ইয়ার ফার্স্টের বার যদি ধরি যে আমরা সেকেন্ড বিটা ফার্স্টে লিখলাম, পরের বার যদি আবার ইবি লিখি তখন মানে ইয়ার সেকেন্ড ইটা ফার্স্টে লিখলাম। হ্যাঁ, তাহলে যে তুমি আগে কোনটা, মানে এটা প্রথমই না এটা সেকেন্ডই, তুমি বুঝবা কেমনে? হ্যাঁ সেটাই তো মানে। তাই না? তাতে একই তো, একই হয়ে গেল। মানে হ্যাঁ ও একই বলতেছে হয়ে ধরো আমি এটাকে নাম দিলাম, এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স টাকে সামনে লিখলাম, মানে ই বি ই তো হইলো, এই হ্যাঁ এক্স আর হ্যাঁ ওয়াই সামনে একই জিনিস, তাই না? তো এটা এখন বাদ, একই তো জিনিস। এক হলে বাদ, হ্যাঁ একই হবে। তো এটা বাদ হয়ে গেল না? তাহলে দেখো তো, তাহলে কত আসলো এখানে অ্যান্সার? 3 আসলো না? মানে তিনটা সাজানো যায়, বি অলরেডি এক সাজা আছে, ই বি আসলো একটা, ই বি আসলো, আর কি সাজানো যায়? আর কি সাজানো পসিবল? এখন আমরা ফর্মুলা কি শিখছিলাম? তিনটা জিনিস থেকে তিন ভাবে সাজানো যায়, কত ভাবে? 3 ফ্যাক্টরিয়াল হওয়ার কথা না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে নর্মালি সূত্রটা কি হওয়ার কথা ছিল? 3 ফ্যাক্টোরিয়াল, বাট এখানে অ্যান্সার কত আসছে? 3, বাট 3 ফ্যাক্টোরিয়াল তো 6, তাহলে অ্যান্সার তো মিললো না। তো এখন এটাকে ঠিক করতে হবে। তাহলে এখন দেখো একই রকম জিনিস আছে কয়টা? দুইটা। দুইটা না? তো যে কয়টা একই রকম জিনিস থাকবে ওটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে একই রকম জিনিস দুইটা, সব 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দেখো এবার মিলছে নাকি। মানে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ না টু দিয়ে ভাগ? 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, এর জন্য মানে এক ফ্যাক্টোরিয়াল কেন আসছে এটা, হ্যাঁ এটা ফর্মুলা। মানে তুমি নর্মালি এনপিআর লিখতা না, মানে 3p3 লিখতা, মানে 3 ফ্যাক্টোরিয়াল লিখতা। তো এখানে তো অ্যান্সারটা 3, কারণ কি একই রকম জিনিস আছে না? এই যে দেখো এখানে বিন্যাস আরো হওয়ার কথা ছিল, বাট ওগুলো হচ্ছে না কেন? ওগুলো রিপিটেটিভ হচ্ছে, তাই না? তুমি ই বি আর একটা লিখতে পারতা, বাট রিপিটেটিভ না। এই জিনিসগুলো তো বাদ দিতে হবে, তো বাদ দেওয়া মানে কি? ভাগ দিলে কমে না জিনিস, এই যে এর জন্য আমরা ভাগ দিই। ক্লিয়ার হয়েছে? তার মানে মেইন যেটা হওয়ার কথা ছিল ওটা উপরে থাকবে, আর যদি একই ধরনের থাকে ওটা নিচে হবে, ওটাকে অত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। একটা এক্সাম্পল করাই তোমাদের ক্লিয়ার হবে। দেখো, একটা ওয়ার্ড নিলাম, ধরো ইনফিনিটিসিমাল। এটা অনেক বড় ওয়ার্ড, তাই না? ইচ্ছা করে নিচ্ছি। লেখো, এটা খাতায় তোমরা লিখতেছো তো? এখানে ফার্স্টে গুনবা, কয়টা অক্ষর আছে এখানে গুনো তো। 13টা অক্ষর আছে, শব্দটিতে 13টা অক্ষর আছে। আচ্ছা, তাহলে এখন নর্মালি যদি তোমাকে এই অক্ষরটা সাজাতে বলতো, আমরা কত লিখতাম? 13 ফ্যাক্টরিয়াল লিখে দিতাম। এটা এই ইনফিনিটেসিমাল মানে হচ্ছে অসীমের কাছাকাছি, ইনফিনিট এসিমাল। আচ্ছা, তাহলে এখন 13টা অক্ষর আছে, তোমাকে যদি বলতো অক্ষরটাকে সাজাইতে, তাহলে নর্মালি অ্যান্সার কত হতো? 13 ফ্যাক্টরিয়াল, তাই না? বাট এখানে ঝামেলাটা কি? দেখো একই ধরনের অক্ষর রিপিটেটিভ আছে, দেখো তো এখানে, দেখো 4টা আই আছে এখানে, কোনো 4টা আই আছে না? হ্যাঁ, আবার দেখো এন ও রিপিটেটিভ আছে, এন আছে দুইটা, দেখো যে এন এন, তাই না? বাকিগুলা ভিন্ন ভিন্ন আছে, ওগুলা বাদ। তাহলে এখানে কত দিয়ে ভাগ হবে বলো? 4টা একই ধরনের আছে না? তাহলে যে 4 ফ্যাক্টোরিয়াল, আর দুইটা এন আছে না? তাহলে যে হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো এবার? তাহলে সোজা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কবার থাকবে এখানে আই 4টা রিপিট আছে, এই জন্য 4 ফ্যাক্টোরিয়াল দ্বিগুণ, এন দুইটা রিপিটেটিভ আছে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বিগুণ। আমি কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে একটা আমি একটু বলি, এটা তোমরা করো, হ্যাঁ করে আমাকে এখনই বলো, বেশিক্ষণ লাগবে না। এটা প্রপোর্শন, প্রপোর্শন, ঠিক আছে? এই শব্দটার সবগুলো অক্ষর নিয়ে কত ভাবে সাজানো যাবে? প্রপোর্শন। PROPORTION। বলো। হ্যাঁ, আমি বলেছে। জি ভাইয়া
ঠিক আছে? তাহলে যে রিপিটেটিভ থাকলে এটা কিন্তু চেক করে নিবা, ঠিক আছে? আগের যে ইকুয়েশন লাস্টারে আমরা চেক করি নাই কেন, কারণ রিপিটেটিভ ছিল না। তো এটা আমরা যখন বাচ্চা ছিলাম তখন পড়ছি, আমরা এখন অ্যাডভান্স এসে যাচ্ছি, এই জন্য আমরা আগে চেক করে নিই, ঠিক আছে? তো যখনই ওয়ার্ড আসবে, ওয়ার্ডের ম্যাথ থাকবে, আগে চেক করে নিবা যে এখানে রিপিটেটিভ আছে নাকি, কারণ রিপিটেটিভ থাকলে কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু অ্যাডভান্স প্রশ্নে যাই। হ্যাঁ, লেখা যাবে না কোনো। এই যে 10 দিবা, শিফট চাপবা, শিফট চেপে এই যে দেখো আমার ক্যালকুলেটর এখানে সাইন, এটা তোমারটা কোথায় আছে আমি জানি না। এক্সক্লেমেটরি সাইন আছে একটা, ওটা ক্লিক, এই যে হ্যাঁ, এই যে ভগ্নাংশ সাইন দিলা, উপরে 10 ফ্যাক্টোরিয়াল দিলা, নিচে লেখো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণ দিতে হবে, নাহলে ক্যালকুলেটর বুঝবে কেমন। বুঝছো? এবার একটা ম্যাথ দেখো, আজকে এটা করে ছুটি দিয়ে দিব। কারেজ, এই শব্দটি থেকে কতগুলো শব্দ গঠন করা যায় যাদের প্রথমে স্বরবর্ণ থাকে? খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন, এটা করলে অনেক কিছু ক্লিয়ার হবে। তো এটা দেখো ভালো মতো থাকবে। কারেজ শব্দটি থেকে কতগুলো শব্দ গঠন করা যায় যাদের প্রথমে স্বরবর্ণ থাকবে? স্বরবর্ণ মানে বুঝো, ভাওয়েলের বাংলা হচ্ছে স্বরবর্ণ, ভাওয়েল, আর কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জনবর্ণ। ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ আর কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জনবর্ণ। আমাদের শর্তটা দেখছো, প্রথমে কি থাকতে হবে? স্বরবর্ণ থাকতে হবে। আচ্ছা, এগুলো আগে পরে, শর্ত পরে, আগে আমাদের শব্দ দেখলে প্রথম কাজ কি, কয়টা অক্ষর আছে গোনা। এখানে আমাদের কিরে রাইসুল? হ্যাঁ রাইসুল, হ্যাঁ কল আসছিল তো, চলো। আচ্ছা দেখো, তাহলে আমাদের শব্দ থাকলে প্রথম কাজ হচ্ছে বর্ণ কয়টা আছে বা অক্ষর কয়টা আছে গোনা, তাই না? 1 2 3 4 6টা, 7টা আছে, তাই না? এখানে 7টি অক্ষর আছে। আচ্ছা, রিপিটেটিভ আছে কিছু, একই ধরনের মানে ভিন্ন ভিন্ন সবগুলো, তাই না? আচ্ছা, তাহলে ওই ঝামেলা নাই। আচ্ছা, এবার আমাকে কি গুনতে হবে? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ গুনতে হবে, কারণ কি আমাকে স্বরবর্ণ দিয়ে শর্ত দেওয়া আছে। তো স্বরবর্ণ কয়টা আছে? ও আছে, ইউ আছে, ই আছে, 4টা, হ্যাঁ এ আছে। স্বরবর্ণ আছে 4টা, কি কি? ও, ইউ, এ, ই, তাই না? আর ব্যঞ্জনবর্ণ আছে তাহলে কয়টা? 3টা, সি আর জি, ঠিক আছে? বুঝছি এটা? আচ্ছা, এখন তোমার কাছে টোটাল আছে 7টা, তাহলে যে বক্স করো আগের মতো, যে 1 2 3 4 5 6 7, 7টা, তাই না? এখন শর্ত কি বলতো, প্রথমে কি থাকতে হবে? স্বরবর্ণ থাকতে হবে না? তার মানে যে এই বক্সটায়, এই বক্সটা কে থাকতে হবে? এ, ও থাকতে হবে, অথবা ইউ থাকতে হবে, অথবা এ থাকতে হবে, অথবা ই থাকতে হবে। যে কোনো একটা থাকতে পারবে, তাই না? 4টায় তো আর একসাথে থাকতে পারবে না। আচ্ছা, আর এখানে কি ইচ্ছা মতো থাকতে পারবে? ওগুলো আমাদের মাথা ব্যথা নেই। তাহলে আমার ফার্স্টের কাজ কি? এখানে স্বরবর্ণটা প্লেস করা, তারপর বাকিগুলো আমি সাজাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে স্বরবর্ণ আছে কয়টা? 4টা না? এখানে 4টা থেকে কয়টা বসতে পারবে এখানে? হ্যাঁ, তাহলে 4p1 না? 4টা থেকে আমি একটা কত উপায়ে বসাতে পারি? 4p1 উপায়ে। হ্যাঁ, এবার আমার তো কাজ শেষ হয়নি, আমার কি পুরা শব্দ গঠন হয়েছে? আমি তো প্রথমটা বসেছি, বাকি কয়টা ঘর ফাঁকা আছে? এই 6টাকে কত ভাবে সাজাতে পারি? 6টাকে 6 ভাবে সাজায়। 6টা 6 ভাবে সাজে, 6টা 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজে। তাহলে 6টা ঘর আছে, তাহলে এটা 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজে। তো এটা যে এই যে ফার্স্টে বসাইলাম ইনটু
গুণ করে দিলাম 4p1 ইন্টু 6, এটাই আছে। হ্যাঁ, এই ম্যাথটা কি বুঝছো? আমি একটু চেঞ্জ করে দিব এরপরে, এটা না বুঝলে কিন্তু বুঝবা না। আচ্ছা, এবার যদি আমি এরকম দিতাম যে প্রথমে 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 ব্যঞ্জন বর্ণ আর শেষে থাকবে স্বরবর্ণ, এরকম কয়টা শব্দ গঠন করা যায়? তাহলে আগের মতো একটা বক্স করো। প্রথমে থাকবে কি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ সি অথবা আর অথবা জি বসতে পারে, আর শেষে থাকবে কি স্বরবর্ণ ও অথবা ইউ অথবা এ অথবা ই বসতে পারে। তাহলে আগে আমাকে এই দুইটা বসায় নিতে হবে, তারপর মাঝখানের কয়টা শব্দ থাকে? পাঁচটা শব্দ থাকে, পাঁচটা অক্ষর থাকে, ওগুলো সাজাবো। হ্যাঁ, তাহলে এখান থেকে তিনটা থেকে একটা বসতে পারে কত পায়? 3p1। চারটা থেকে একটা বসতে পারে 4p1। আর মাঝখানে কয়টা বাকি? পাঁচটা, পাঁচটা কত বসে আসতে পারে? 5p। শেষ। কঠিন কিছু বুঝলে কিন্তু কঠিন না। তা আশা করি বুঝছো নাকি? আচ্ছা, তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক, বইয়ের ম্যাথি প্রমাণ করো যে আমেরিকা আমেরিকা শব্দটির বর্ণগুলো নিয়ে বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলো নিয়ে বিন্যাস সংখ্যার 21 গুণ। ঠিক আছে? তাহলে আমেরিকা শব্দগুলোর বর্ণগুলো নিয়ে বিন্যাস সংখ্যা বের করবা, কানাডা শব্দটির বর্ণগুলো নিয়ে বিন্যাস সংখ্যা বের করবা, দুইটা ভাগ করে দিবে, অ্যান্সার 21 আসবে। এটাই। এই চ্যাপ্টার ম্যাথ গুলো ইজি। আচ্ছা, যাই হোক, কঠিনও যায়নি এখনো, আরো আছে। আচ্ছা দাঁড়াও, তারপরে একটা কঠিন কি দিব, পারবা নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেই তাহলে, দেখো পারো নাকি। প্যারালাল শব্দটির স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে বর্ণগুলোকে কত সাজানো যায়? ঠিক আছে, এটা করে। হ্যাঁ, পৃথক না রেখে, মানে আলাদা না রেখে। ট্রাই করো আসা, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু, নেক্সট দিন আরো করাবো।